সুপ্রিয় একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি ক্লাস আমি তোমাদের সাথে নেব। ইতোপূর্বে এই বিষয়ের বেশ কিছু ক্লাস হয়েছে এবং তোমরা অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হয়েছ। তারই ধারাবাহিকতায় তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, যেখানে হিসাবের বৈসমূহ, এই অধ্যায়ের তোমরা জানো যে এখানে জাবেদা রয়েছে, হিসাব সমীকরণ সংক্রান্ত অঙ্ক রয়েছে বা আরও অন্যান্য বিষয় রয়েছে। এবং এর আগের ক্লাসে জাবেদার ছক কিভাবে টানা হয় বা সমীকরণে কিভাবে প্রভাব দেখানো হয় সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরেছিলাম। আজকে একটি অঙ্ক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আর কি একটি অঙ্ক রয়েছে। এখানে একটি অঙ্ক দেখো বোর্ডে লেখা আছে। এই অঙ্কটির সমাধান আমি তোমাদের আজকে করাবো। অঙ্কের সমাধান ঠিক এমনটি নয়, যেগুলো শেখানো হয়েছে, যেমন লেনদেন শেখানো হয়েছে, জাবেদা শেখানো হয়েছে, তারপরে সমীকরণের প্রভাব শেখানো হয়েছে, এই বিষয়গুলোই আসলে এগুলো দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। এর সাথে কিছু নিয়ম, যেগুলো কিভাবে থাকলে সেগুলো আবার কিভাবে উপস্থাপন করতে হবে, কী লেখা থাকলে কিভাবে উপস্থাপন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে তোমাদের সাথে আমি নেব। তো শুরুতেই বরাবরের মতো সবসময় আমি এটি বলে থাকি যে অঙ্কের ক্লাসে অবশ্যই তোমরা অঙ্কটি খাতায় তুলে নিবে এবং আমি যখন করব তখন আমার সাথে তোমরা অঙ্কের সমাধান করবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, বোর্ডে আমি একটি অঙ্ক বলতে কিছু লেনদেন লিখে রেখেছি। আমি একটু পড়ছি, তোমরাও তুলে নাও এবং তোমরাও চাইলে পড়তে পারো। দেখো, জনাব মাসুদের বইতে মার্চ মাসের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। 2019 মার্চের 1 নগদ 2 লক্ষ টাকা ও 30,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। মার্চের 3 তারিখ আছে, দেখো করিমের নিকট থেকে 10% বার্তায় পণ্য ক্রয় 20,000 টাকা। মার্চের 5 তারিখ আছে, ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো 5,000 টাকা। মার্চের 8 তারিখ আছে, দেখো পণ্য বিক্রয় 30,000 টাকা, যার 10,000 টাকা ধারে। এরপর আছে দেখো 12 তারিখে আছে, করিমের দেনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করা হলো। এরপর 17 তারিখে আছে, দেখো পুরাতন আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা। 20 তারিখে আছে নগদ উত্তোলন 2,000 টাকা। 25 তারিখে আছে শরীফের নিকট থেকে 10,000 টাকার চেক পাওয়া গেল। এরপরে 30 তারিখে আছে, দেখো বেতন পরিশোধ 8,000 টাকা। আর আমরা যেটি করাবো সেটি নিচে লেখা আছে, আমরা জাবেদা করাবো আজকে। আর টেবুলার ছকে হিসাব সমীকরণে প্রভাব দেখাও, এটি আজকে আমরা করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতায় অঙ্কটি তুলে নিবে। আমি কিন্তু এখনই অঙ্কটি বোর্ড থেকে কিন্তু মুছে ফেলবো, তোমরা অবশ্যই তুলে নিয়েছো বা তুলে নিবে, ঠিক আছে? তাহলে চলো যাই, আমি অঙ্কটি সমাধান কিভাবে হয় বা এর সাথে সংশ্লিষ্ট কিছু নিয়ম আমি সাথে সাথে লিখে দেব তোমাদের, তোমরা অবশ্যই সেগুলো নোট ডাউন করবে খাতায়। তো শিক্ষার্থী বন্ধুরা, গতদিন জাবেদার ছক অর্থাৎ জাবেদা বহির করার সময় বা জাবেদা লিখনের সময় বা লেনদেনকে লিপিবদ্ধ করার সময় একটি ছক টানতে হয়, তোমরা জানো। এই ছকটি কিভাবে টানতে হয় সেটি আমি তোমাদের গতদিন শিখেছি। আজকে আমি ছকটি কিন্তু টানছি না, আমি ছক না টেনে শুধু জাবেদাগুলো ডেবিট ক্রেডিট আকারে লিখে দিচ্ছি, যেহেতু কম সময়ের মধ্যে শেষ করব। আর আসলে আজকে এটি মূলত অঙ্ক শেখানো আমার উদ্দেশ্য নয়। আজকে উদ্দেশ্যটা হচ্ছে আমি তোমাদের কিছু বিষয়ে বেসিক ডেভেলপ করে দিতে চাই। সুতরাং আমার উদ্দেশ্য আসলে আজকে ছক শেখানো নয়, ছক টানা তোমরা অলরেডি গত ক্লাসে শিখেছো। তাহলে প্রথমেই যদি আমরা জাবেদা করি আর কি, তাহলে জাবেদার জন্য আমরা একটি ছক টানার প্রয়োজন হয়, যেটি আমি টানছি না। তাহলে প্রথমেই দেখো 2019 মার্চের 1 তারিখ, ওকে। তাহলে 1 তারিখে যে লেনদেনটি ছিল তোমরা দেখেছো, সেটা হচ্ছে জনাব মাসুদের বইতে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয় 2019 মার্চের 1 নগদ 2 লক্ষ টাকা ও 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। ওকে,
কে আরম্ভ করেন? জনাব মাসুদ আরম্ভ করেন। ঠিক আছে, তাহলে তোমরা জানো যে যখন 1 তারিখে যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয় সেই দিনে মালিক যা কিছু নিয়ে আসে বলতে অর্থ সম্পদ নিয়ে আসতে পারে, অনেক সময় ঋণও নিয়ে আসতে কিন্তু পারে। তো যা কিছু নিয়ে আসবে প্রত্যেকটি এক একটি কিন্তু হিসাব খাত। আর আমরা জানি আমরা যা নিয়ে আসে সবগুলোকে আমরা মূলধন বলি। কি বলি? আমরা মূলধন বলি। মালিক তার নিজে ব্যক্তিগতভাবে যদি কারবারে কোনো অর্থ সম্পদ নিয়ে আসে বা অর্থ সম্পদ আনয়ন করেন বা প্রদান করেন অর্থ সম্পদ কারবারকে, তাহলে এটাকে আমরা মূলধন হিসেবে বলে থাকি বা মূলধন বলি। তাহলে তিনি কি নিয়ে এসছে দেখি আমরা হিসাব খাতগুলো। তিনি নিয়ে এসছে হচ্ছে নগদ, তাহলে সেটাকে আমরা বলি নগদান হিসাব বলি থাকি আমরা। এরপরে তিনি নিয়ে এসছে আসবাবপত্র, যেটাকে আমরা বলি আসবাবপত্র হিসাব। ঠিক আছে, এরপরে তাহলে দুটি তিনি নিয়ে এসছেন। আর নগদ টাকা, আসবাবপত্র এগুলো সম্পদ যদি কারবারে আসে তাহলে এগুলো বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় কিন্তু জানো। তাহলে নগদান হিসাব কিন্তু এখানে ডেবিট। ওকে, আবার আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু ডেবিট। ঠিক আছে, এরপরে আর হচ্ছে যে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মালিকের যেহেতু মূলধন, কারণ এই নগদ টাকা নিয়ে এসছে মালিক, আসবাবপত্র নিয়ে এসছে, যার ফলে মালিকের কি হচ্ছে? এগুলো মূলধন সৃষ্টি হচ্ছে, মূলধন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে মূলধন হিসাব কিন্তু ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আর মূলধন বৃদ্ধি পেলে মূলধন আনয়ন করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে নগদান হিসাব নিয়ে এসছে হচ্ছে 2 লক্ষ টাকা, আর আসবাবপত্র নিয়ে এসছে হচ্ছে 30,000 টাকা, আর মূলধন তাহলে হয়ে গেল হচ্ছে 2,30,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের কিন্তু জাবেদার সাথে সাথে আমরা আরেকটা জিনিস আমি শেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে হিসাব সমীকরণে টেবুলার ছকে প্রয়োগ দেখাতে চাচ্ছি বা প্রভাব দেখাতে চাচ্ছি। তো চাইলে আমি ওই পাশে করতে পারতাম, তো সেটি এরপরে জাবেদার পরেই করার চেষ্টা করছি। এরপরে দেখো মার্চের 3 তারিখ তোমরা দেখেছো, তোমাদের কাছে অঙ্ক রয়েছে, তোমরা দেখো সেটা হচ্ছে করিমের নিকট থেকে 10% বার্তায় পণ্য ক্রয় 20,000 টাকা। ঠিক আছে, যদি পণ্য ক্রয় করে কখনো, তাহলে ক্রয় একটা হিসাব খাত হয়। নগদে করলে নগদান হিসাব, ধারে করলে প্রদেয় হিসাব, চেকের মাধ্যমে করলে ব্যাংক হিসাব হয়। ঠিক আছে, তাহলে আমরা আগে হিসাব খাতগুলো লিখে ফেলি। তাহলে ক্রয় হিসাব এবং ক্রয় হিসাব ব্যয়, ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় বা খরচ বৃদ্ধি পায়, এই কারণে এটা ডেবিট হয়। আর করিমের নিকট থেকে পণ্য ক্রয়, বার্তার বিষয়টা পরে আসছি। করিমের নিকট থেকে পণ্য ক্রয়, এটি নগদে নাকি ধারে সেটি কিন্তু রয়েছে, উল্লেখ নাই। যদি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে এবং নগদ অথবা ধার এ দুটি কোনোটি উল্লেখ না থাকে, তাহলে আমরা ধারে হিসেবে বিবেচনা করি। তার মানে এই যে করিমের নিকট থেকে পণ্য ক্রয়, এটি মূলত হচ্ছে ধারে পণ্য ক্রয়। তো ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা আরেকটি হিসাব খাত লিখি, সেটি হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে দেখো আমরা দুটো হিসাব খাত পেয়ে গেলাম। এবার আসি আমরা বার্তা। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করবে। এখন আমি যেগুলো লিখাবো সেটি হচ্ছে, আমি বলেছি আমি এই অঙ্ক করানোর সাথে সাথে অবশ্যই কি করব, আমি কিছু নিয়মকানুন লিখাবো, কিছু বিধিবিধান, এগুলো তোমাদের জানা প্রয়োজন। তা আসি আমরা এই সাইডে, দেখো তোমরা ডান দিকে দিক খেয়াল করো বডির, সেটা হচ্ছে বার্তা। ওকে, বার্তা অর্থ হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। ওকে, তাহলে আমরা এই শব্দগুলো পাই। ঠিক আছে, তো বার্তা অর্থ হচ্ছে ডিসকাউন্ট, বার্তার ইংরেজি শব্দ হচ্ছে ডিসকাউন্ট, আর বার্তা মানে আবার ছাড়ও হতে পারে। ঠিক আছে, এই যে ছাড়, এই বার্তা, এটি হচ্ছে মূলত 2 ধরনের। ঠিক আছে, কয় ধরনের? এটি হচ্ছে 2 ধরনের। একটিকে আমরা বলে থাকি হচ্ছে কারবারি বার্তা, ওকে, আরেকটি হচ্ছে নগদ বার্তা। ওকে, তাহলে কারবারি বার্তা আর নগদ বার্তা আমরা সেপারেট করতে হবে। দুটি হিসাবভুক্তকরণের বিষয়টিও ভিন্ন, সুতরাং এটা জানতে হবে এবং চিনতে হবে। প্রথমেই আসি আমরা
সেটা হচ্ছে কারবারি বাট্টা। ওকে, মনে রাখবো আমরা পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা বা যে ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় সেটা কারবারি বাট্টা। খুবই প্র্যাকটিক্যাল একটি উদাহরণ যদি আমি দেই, মনে করো তুমি কখনো বাটার দোকানে জুতো কিনতে গেছো। তো জুতো কিনতে গিয়ে আমরা মাঝে মাঝে দেখি এরকম লেখা আছে, জুতোর উপরে লেখা আছে মনে করো 1000 টাকা, তার মানে জুতোর দামটি কিন্তু 1000 টাকা। তার পাশেই লেখা আছে 50% ছাড়। ওকে, এই যে ছাড়, এটা কিন্তু বাট্টা। তাহলে এই জুতো যদি আমি ক্রয় করি তাহলে কিন্তু আমাকে টাকা দিতে হবে 500 টাকা। তার মানে কি, কারণ কি 50% কিন্তু আমি ছাড় পেয়েছি। এটাই হচ্ছে কারবারি বাট্টা। ঠিক আছে, তাহলে কারবারি বাট্টা কখন কি বিষয়টা ক্লিয়ার? সেটা হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় পণ্যের মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় বা ছাড় দেওয়া হয়, আমরা ক্রয় যখন করি তখন আমরা ছাড় পাই, বিক্রয় করার সময় আমরা ছাড় দেই। তাহলে এই যে যদি পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় হয় সেটিকে আমরা বলছি কারবারি বাট্টা। ওকে ফাইন। এখন আমরা চিনবো কিভাবে, তাহলে কারবারি বাট্টা কেমন করে চিনবো? সেটি হচ্ছে ক্রয় বিক্রয় থাকবে। ওকে ফাইন, তাহলে আমরা কিভাবে চিনবো কারবারি বাট্টা? তাহলে কারবারি বাট্টার সাথে আমরা কি লিখে রাখবো এই বিষয়গুলো? সেটি হচ্ছে কি, 1 নম্বর কথা সেটি হচ্ছে যে ক্রয় বিক্রয়ের সাথে থাকবে। ওকে, ক্রয় বিক্রয়ের সাথে থাকবে, অবশ্যই থাকবে, এবং সেটা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে থাকবে, মাস্ট। 2 নম্বর কথা হচ্ছে কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে না, হিসাবভুক্ত হয় না। কি হয়? শুধুমাত্র বাদ যায়। কি হয়? শুধুমাত্র কি হয়? বাদ যায়। কোথা থেকে বাদ যায়? সেটি হচ্ছে আমরা যে ক্রয় মূল্যটা বা বিক্রয় মূল্যটা দেয়া থাকে, শুধুমাত্র সেই পরিমাণ টাকা অর্থাৎ বাট্টার টাকাটা কি হয় সেখান থেকে বাদ দিয়ে যাইতে হয়। শুধুমাত্র আমরা বাদ দিয়ে বাকিটুকু হিসাব করব। ক্লিয়ার? তাহলে আমরা দুটো ঘটনা আমরা জানলাম, সেটা হচ্ছে কি, ক্রয় বিক্রয়ের সাথে থাকবে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের সাথে যখন বাট্টা থাকবে সেটা কারবারি বাট্টা। 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা হিসাবভুক্ত হবে না, শুধু কি হবে, বাদ যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা ওই নগদ বাট্টার কাছে যাওয়ার আগে আমরা এইটির টাকাগুলো লিখবো। তাহলে দেখো আমাদের লেনদেনটা ছিল এরকম, করিমের নিকট থেকে 10% বাট্টায় পণ্য ক্রয় 20,000 টাকা। ওকে, তাহলে এখন এই যে 10% বাট্টা, এটা কি নগদ বাট্টা না কারবারি বাট্টা? এটি কারবারি বাট্টা, যদিও নগদ বাট্টা নিয়ে আমি তেমন কিছু এখনো তোমাদের বলিনি। তাহলে কারবারি বাট্টা কিভাবে চিনলাম? ক্রয় বিক্রয় দেখে, ক্রয় বিক্রয়ের সাথে থাকবে, একটু আগে আমি বলেছি অবশ্যই ক্রয় বিক্রয়ের সাথে থাকবে, অবশ্যই ক্রয় বিক্রয়ের সাথে থাকবে, এবং হিসাবভুক্ত হবে না, শুধু বাদ যাবে। তাহলে দেখো এই যে 20,000 টাকার পণ্য কিনলাম, কত পার্সেন্ট বাট্টায়? 10% বাট্টায়। তাহলে এটা কারবারি বাট্টা, তাহলে কি হবে, বাদ দেবো। তাহলে আমরা কি করব, এই 20,000 টাকার উপরে 10% বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 20,000 টাকা 10% হচ্ছে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত, 18,000 টাকা। তাহলে আমরা এখানে টাকার এখানে লিখবো কত, 18,000 টাকা। ওকে, তাহলে আমাদের কিন্তু কারবারি বাট্টা কিন্তু শেখা হয়ে গেল। তাহলে কারবারি বাট্টা কি হবে, ক্রয় বিক্রয়ের সাথে থাকবে, হিসাবভুক্ত হবে না, শুধুমাত্র বাদ যাবে। ওকে ফাইন। এরপরে আমি নগদ বাট্টার অঙ্ক নিচে দিয়েছি লেনদেন, সুতরাং যখন আমি নগদ বাট্টাটি আসবে তখন আমি এটি নিয়ে কথা বলবো। এরপরে যাই, দেখো এরপরে খাতায় দেখো তোমরা তোমাদের যেখানে আছে সেটি হচ্ছে এবার 5 তারিখ আছে। দেখো ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো 5,000 টাকা। ব্যাংকে চলতি হিসাব খোলা হলো বা সঞ্চয় হিসাব খোলা হলো বা শুধু হিসাব খোলা হলো বা ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, একই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যাংকে আমরা টাকা জমা দিলাম, যে অর্থে ব্যবহার করি, ব্যাংকে হিসাব খোলা হলো, একই কথা, একই অর্থে ব্যবহৃত হবে। তাহলে ব্যাংকে হিসাব খোলা হলো বা ব্যাংকে কি জমা দেওয়া হলো, এটা কয় তারিখ, 5 তারিখ। আরেকটি বিষয় ছুটে গেছে, বলতে ভুলে গেছিলাম, সরি। সেটি হচ্ছে যে প্রত্যেকটি লেনদেনের নিচে তোমরা জানো যে একটি ব্যাখ্যা দিতে হয় বা ব্যাখ্যা দিতে হয় বা ন্যারেশন লিখতে হয়। সেটি আমি আজকে তোমাদেরকে লিখাচ্ছি না, এটা পরবর্তী ক্লাসে আরেকদিন লেখানো হবে, যেহেতু ক্লাসটি আজকে দীর্ঘ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো 5 তাহলে কি আছে, ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো 5,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, সেটি হচ্ছে যে ব্যাংক হচ্ছে আমাদের একটা সম্পদ, ব্যাংকে আমি যত টাকা জমা দিব তত আমার সম্পদ বৃদ্ধি পাবে, আর সম্পদ বৃদ্ধি পেলে তোমরা জানো যে ডেবিট হয়। আর নগদে একটা সম্পদ যেটি চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, ব্যাংক নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস পায়, তাহলে ক্রেডিট হয়।
তাহলে কত টাকা হচ্ছে 5,000 টাকা দিয়ে আমরা একটা হিসাব খুললাম। তাহলে কিন্তু আমরা 5 তারিখও শেষ করলাম। এবার দেখি আমরা পরবর্তী তারিখ যেটি আছে অর্থাৎ 8 তারিখ, খেয়াল করো 8 তারিখে দেখো কি আছে। 8 তারিখে আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো পণ্য বিক্রয় 30,000 টাকা, যার 10,000 টাকা হচ্ছে ধারে। একটু আগে আমি বলেছি যে সেটি হচ্ছে যে যদি স্পষ্ট করে বলে দেওয়া থাকে নগদে বা ধারে তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে এখানে বলা আছে যে পণ্য বিক্রয় 30,000 টাকা, যার 10,000 টাকা ধারে, তার মানে অবশিষ্ট টাকা অবশ্যই হচ্ছে নগদে। ঠিক আছে, তাহলে অবশিষ্ট থাকে কত টাকা? 20,000 টাকা। ওকে, তাহলে আমরা দেখি এবার তারিখ হচ্ছে 8 তারিখ। তাহলে দেখো হচ্ছে বিক্রয় করা হয়েছে 30,000 টাকা, যার মধ্যে 10,000 টাকা হচ্ছে ধারে, বাকি 20,000 টাকা তুমি অবশ্যই নগদে পেয়েছো। তাহলে এখানে আমরা কি লিখবো? আমরা নগদ যদি পাই তাহলে নগদান হিসাব ডেবিট। ওকে, নগদান হিসাব ডেবিট, নগদ টাকা আসছে আমাদের কাছে তাই বৃদ্ধি পাবে, তাই নগদান হিসাব ডেবিট। যদি কখনো ধারে পণ্য বিক্রয় করি আমরা মনে রাখবো তাহলে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। ধারে ক্রয় করলে প্রদেয় হিসাব, অনেকে পাওনাদার বলে, কিন্তু পাওনাদার হচ্ছে আমাদের যেহেতু ব্রিটিশ শব্দ এটি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা প্রদেয় হিসাব লিখব, বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও আমরা কিন্তু লিখব না। নাম লিখব না কারণ হচ্ছে যে এখন আর ব্যক্তিবাচক হিসাব আমরা প্রয়োগ করি না বা ব্যবহার করি না। এটা ব্রিটিশ পদ্ধতি, সনাতন পদ্ধতিতে হিসাব। সুতরাং আধুনিক পদ্ধতিতে যেহেতু আমরা হিসাব বিজ্ঞানটা করি বা করানো হয়, আধুনিক পদ্ধতিতে যেসব হিসাব খাত ব্যবহার করা হয় তোমরা অবশ্যই চেষ্টা করবে সেই হিসাব খাতগুলো ব্যবহার করার। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো নগদ টাকা আসছে তাই নগদান হিসাব ডেবিট, আর ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, কারণ এটিও একটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই প্রাপ্য হিসাব ডেবিট। আর বিক্রি করলে আয় বৃদ্ধি হয় বা আয় অর্জিত হয় তাই বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। ওকে, তাহলে দেখো এখানে আমরা টাকা পেয়ে গেলাম হচ্ছে নগদান হিসাব কত টাকা নগদ পেয়েছি, তাহলে 20,000 টাকা, আর পণ্য ধারে ছিল 10,000 টাকা, তার টোটাল বিক্রয় হচ্ছে 30,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এটি একটি শেষ করলাম। এরপরে দেখো এরপরে রয়েছে আরও একটি লেনদেন। এরপরে দেখো রয়েছে হচ্ছে 12 তারিখ। 12 তারিখ বলছে দেখো করিমের 10,000 টাকা দেন আর পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করা হলো। এবার আসি আমরা আবার সেই বাট্টার জায়গায় ফিরে যাই। ওকে, তাহলে আমরা দেখেছিলাম বাট্টা দুই প্রকার, একটা কারবারি বাট্টা, একটা ছিল নগদ বাট্টা। এবার আমরা নগদ বাট্টার এখানে যাই। কারবারি বাট্টা আমরা চিনে ফেলেছি, এবার নগদ বাট্টার এখানে দেখো। ঠিক আছে, মনে করো তোমার কাছে কোনো একজন লোক 9,000 টাকা পাবে। ওকে, তোমার কাছে কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান 9,000 টাকা পাবে। আমাদের কাছে যদি কেউ টাকা পায়, নর্মালি কেন টাকা পাবে? হয় তার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, না হলে তার কাছ থেকে আমি ধারে পণ্য কিনেছিলাম। তাহলে দুইভাবে আমার কারো কাছে আমাদের দায় সৃষ্টি হতে পারে। আরও যদি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে অনেক সময় অগ্রিম সেবা আয়ও নিতে পারি, তো সেই জায়গায় আমি যাচ্ছি না। তাহলে আমরা দুটো জায়গায় থাকছি, সেটি হচ্ছে যে যদি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করি তাহলে তিনি আমাদের কাছে টাকা পাবেন, যার নাম হচ্ছে প্রদেয় হিসাব। তোমরা জানো ধারে ক্রয় করলে প্রদেয় হিসাব সৃষ্টি হয়, প্রদেয় হিসাব হচ্ছে দায়। এবং তো কোনো একজন ব্যক্তি আমাদের কাছে 9,000 টাকা পাবে। ওকে, তো তিনি এবং এই টাকাটি মনে করো 2 মাস পরে দেওয়ার কথা। তো তিনি আমাদেরকে একটি প্রস্তাব দিলেন। প্রস্তাবটি হচ্ছে এরকম যে 2 মাস পরে টাকা দেওয়ার প্রয়োজন নেই, আপনি যদি টাকাটি আমাকে এখন পরিশোধ করেন তাহলে আমি 8,000 টাকা নিতে রাজি আছি। তার মানেটা কি? তিনি আমাকে 1,000 টাকা ছাড় দেবেন। এই যে 1,000 টাকা ছাড় দেবেন এটি হচ্ছে নগদ বাট্টা। ঠিক আছে, তাহলে কি এখানে নগদ বাট্টা কি? তাহলে দেখো ধার পরিশোধের ক্ষেত্রে, ওকে, দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে একই রকমভাবে এমনও তো হতে পারত যে আমি এক লোকের কাছে 9,000 টাকা পাবো, তিনি আমাকে 2,000 টাকা পরে পরিশোধ করবেন এমনটি বলেছেন, বাট টাকাটা আমার এখন প্রয়োজন। ওকে, তাকে আমি অফার করলাম যে আপনি আমাকে এখন 1,000 টাকা দেন, 8,000 টাকা দেন, 1,000 টাকা আপনাকে আমি ছাড় দিলাম। এই যে ছাড় এটিকে আমরা বলছি নগদ বাট্টা। ওকে, কিভাবে চিনবো আমরা নগদ বাট্টা এবং কারবারি বাট্টা কিভাবে চিনবো আর পার্থক্যটা কি সেটি এখন বলছি, খেয়াল করো, লিখে নাও তোমরা অবশ্যই। তাহলে নগদ বাট্টা চিনবো আমরা, সেটা হচ্ছে ক্রয় বিক্রয় থাকবে না। তাহলে কি থাকবে না? পণ্য ক্রয় বিক্রয় থাকবে না, 1 নম্বর কথা। অবশ্যই ক্রয় বিক্রয় থাকবে না। 2 নম্বর কথা হচ্ছে কি দেনা পাওনা পরিশোধ থাকবে। দেনা পাওনা পরিশোধ অর্থাৎ কি কেউ আমাকে পরিশোধ করছে,
অথবা আমি কাউকে পরিশোধ করছি, এমনটি থাকবে। অথবা আমার কাছে কেউ টাকা পাচ্ছে, আমি পরিশোধ করছি, অথবা আমি কারো কাছে টাকা পাবো, সে আমাকে পরিশোধ করছে, এমনটি থাকবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কারবারি বাট্টা আমরা দেখেছি হিসাবভুক্ত হয় না। হিসাবভুক্ত হয় না, কি হয়? শুধুমাত্র বাদ যায়। আর এটি হিসাবভুক্ত হয়, হিসাবভুক্ত হয়, ঠিক আছে, হিসাবভুক্ত হয়। তো হিসাবভুক্ত যখন হবে তার মানে হিসাব খাত থাকবে, ফাইন, হিসাব খাত থাকবে। তার মানে এটি হচ্ছে, এটি আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, ঠিক আছে। একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, ঠিক আছে। প্রদত্ত বাট্টা হচ্ছে খরচ আর প্রাপ্ত বাট্টা হচ্ছে আয়। তাহলে দেখো, তাহলে আমরা বাট্টা আজকে চিনে গেলাম, দুই ধরনের বাট্টা চিনলাম। একটা দেখলাম টোটালি হিসাবভুক্ত হয় না, শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সাথে থাকে, শুধু বাদ যায়। নগদ বাট্টা কিভাবে চিনলাম? যে ক্রয় বিক্রয় থাকবে না, দেনা পরিশোধের সময় বা দেনা পাওনা পরিশোধের সময় যে বাট্টা পাওয়া যায় বা দেওয়া হয়, বা যে পরিমাণ ছাড় পাওয়া যায় বা দেওয়া হয়, তাকে আমরা বলছি হচ্ছে নগদ বাট্টা। এরপরে কি বললাম? এটা হিসাবভুক্ত হয়। তারপরে কি বললাম? প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। আর একটা বিষয় আমরা লিখব এই নগদ বাট্টা সম্পর্কে, সেটি হচ্ছে, মনে রাখবো আমরা, সেটা হচ্ছে পূর্ণ নিষ্পত্তি। পূর্ণ নিষ্পত্তি এই শব্দটি উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। কি বললাম? পূর্ণ নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তিতে এই শব্দটি উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। অ্যাকচুয়ালি আসলে চেনার প্রধান একদম একমাত্র উপায় হচ্ছে ক্রয় বিক্রয় এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকবে না। এটিভাবেই আমরা চিনতে পারবো, আর তেমন জটিলতা আমাদের নেই। এবার আসি আমরা, তাহলে আমরা লেনদেন আবার ফিরে আসি। তাহলে এবার লেনদেন আমরা দেখো, 12 তারিখ আমরা করছিলাম। করিমের 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করা হলো। তার মানে করিম একজন ব্যক্তি যার সাথে আমাদের সম্পর্ক ছিল কি, তার কাছ থেকে আমরা ধারে পণ্য কিনেছিলাম, তাকে আমরা 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করলাম। যদি আমরা কখনো টাকা পরিশোধ করি তাহলে আমরা বাট্টা পাই, যদি আমরা কারো কাছ থেকে টাকা পাই তাহলে আমরা বাট্টা দেই। তাহলে এটি মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি। দেখো, করিমেকে টাকা আমরা পরিশোধ করছি, তাহলে আমরা দায় পরিশোধ করছি, তাহলে সে আমাদেরকে বাট্টা দিচ্ছে, তাহলে এখানে কিন্তু আমার প্রাপ্ত বাট্টা, আমি বাট্টা পাচ্ছি। যদি কখনো এরকম হতো আমি টাকা পরিশোধ করছি, আমাকে কেউ টাকা পরিশোধ করছে, তখন দেখা যাচ্ছে কি আমি বাট্টা দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে আমরা এই জাবেদাটি একবারে সুন্দর করে মুখস্থ করে রাখবো। কয় তারিখ? দেখো 12 তারিখ। 12 তারিখ। তাহলে আমরা কি লিখবো? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা টাকা দিচ্ছি করিমকে, তাহলে প্রদেয় হিসাব ডেবিট। ওকে, কারণ কি আমি দায় পরিশোধ করছি, দায় পরিশোধ করলে দায় কমে যাবে, দায় কমে গেলে ডেবিট হয়, তাহলে প্রদেয় হিসাব ডেবিট। আমি কি দিচ্ছি? নগদ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। ওকে, নগদ টাকা চলে যাচ্ছে, আমার সম্পদ হ্রাস পেয়ে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। আর কি হচ্ছে? আমি বাট্টা পাচ্ছি। কিভাবে চিনলাম? ওই যে পূর্ণ নিষ্পত্তি আছে, অথবা আমি বুঝতে পাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে হিসাব বিজ্ঞানে অনেক সময় কোনো নিয়মই কাজ করবে না, তোমাকে কৌশলী হতে হবে, পড়ে বুঝে নিতে হবে লেনদেন যে এর মধ্যে বাট্টা রয়েছে, ঠিক আছে। তো যদিও এখানে একটি ক্লু রয়েছে, সেটি হচ্ছে পূর্ণ নিষ্পত্তি। তাহলে কি দেখছি, আমরা টাকা যেহেতু পরিশোধ করছি, তাহলে অবশ্যই আমরা বাট্টা পাচ্ছি। তাহলে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। তাহলে দেখো, এখন যদি আমরা টাকা বসাই, তাহলে খুবই সহজ ঘটনা, এখানে বলাই আছে 9,500 টাকা নগদ দিয়েছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট 9,500 টাকা। ওকে, আমরা বাট্টা পেয়েছি কত টাকা? দেখো, 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা দিয়েছি, তাহলে আমরা বাট্টা পেয়েছি কত? 500 টাকা। আর আমরা দায় পরিশোধ করেছি কিন্তু হচ্ছে 10,000 টাকা। তাহলে খুব সহজেই কিন্তু করে ফেললাম, তাহলে নগদ বাট্টা কিন্তু হয়ে গেল। ঠিক অপোজিট, আমি যদিও এখানে নাই, তারপর আমি বলে রাখি, যদি উল্টোটি হতো, অর্থাৎ আমরা টাকা পাচ্ছি, বাট্টা দিচ্ছি, তাহলে কি লেনদেন লিখতাম আমরা? তখন আমরা এরকম লিখতাম হচ্ছে, মনে করো নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরের লেনদেনে চলে যাই। এরপরে দেখো 17 তারিখ রয়েছে। 17 তারিখ কি আছে? দেখো 17 তারিখ বলছে পুরাতন আসবাবপত্র বিক্রয়, ঠিক আছে। পুরাতন আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, ঠিক আছে। আমি তোমাদের প্রথম দিন বা দ্বিতীয় ক্লাসে সম্ভবত আমার মনে পড়ছে, সেটি হচ্ছে যে ক্রয় বিক্রয় চেনার উপায় আমি তোমাদের পড়িয়েছিলাম, ঠিক আছে। ক্রয় বিক্রয়, ক্রয় কিন্তু সব ক্রয় কিন্তু ক্রয় নয়।
শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করি আমরা সেটি মূলত হচ্ছে ক্রয়। আবার উল্টোভাবে যদি আমরা বলি যে বিক্রয়ের উদ্দেশ্যে কৃত পণ্য যখন আমরা বিক্রয় করি তখনই হচ্ছে সেটি বিক্রয়। তাহলে এখানে পুরাতন আসবাবপত্র বিক্রয় কিন্তু আসলে বিক্রয় নয়। ঠিক আছে, আমরা বিক্রয় হিসাব খাত এখানে লিখতে পারবো না, মনে রাখবো আমরা। তাহলে কি লিখবো আমরা? বিক্রয়ের পরিবর্তে আসবাবপত্র হিসাব লিখবো। ঠিক আছে, তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটি ব্যবহারের উদ্দেশ্যে কৃত আসবাবপত্র হয়তো নষ্ট হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে বা পরিবর্তন করতে চাই, তখন আমরা এটি বিক্রয় করছি। তাহলে পুরাতন আসবাবপত্র যদি বিক্রয় করা হয়, তারিখ হচ্ছে 17, দেখো 17 তারিখ, তাহলে জাবেদা হবে দেখো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর আমরা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে লিখতাম বিক্রয় হিসাব, এখন লিখবো হচ্ছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ক্রেডিট। ঠিক আছে, টাকা কত? টাকা দেখো আছে হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা মনে রাখবো যদি কখনো আমরা এরকম পুরাতন কোনো সম্পদ বিক্রয় করি তাহলে আমরা খেয়াল রাখবো এটি আমাদের ব্যবহারের উদ্দেশ্যে কৃত সম্পদ, সুতরাং এটি কখনোই আমাদের বিক্রয় লেখা যাবে না, কারণ বিক্রয় হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়, এটি আমাদের মুনাফা জাতীয় আয় নয়, কারণ আমরা বারবার কিন্তু আসবাবপত্র বিক্রয় করি না। ওকে ফাইন। এরপরে দেখো আছে হচ্ছে 20 তারিখ আছে, দেখো 20 তারিখে দেখো 20 তারিখে আছে হচ্ছে নগদ উত্তোলন 2000 টাকা। তো উত্তোলন নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের সাথে অল্প কিছুক্ষণ, তোমরা একটু আলাদা জায়গায় লেখা শুরু করো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো উত্তোলন কাকে বলছি আমরা? ঠিক আছে, মূলত উত্তোলন বলছি আমরা তাকে যখন মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে অথবা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে নগদ টাকা অথবা পণ্য নিয়ে যায় বা নিয়ে চলে যান, উঠিয়ে নিয়ে যান, তখন তাকে আমরা বলছি উত্তোলন। ঠিক আছে, এখন এই যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, অনেক সময় তোমরা দেখবে যে ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলনের ক্ষেত্রে যদি ব্যক্তিগত এই শব্দটি ব্যবহার না হয়, আমি আবার বলছি, ব্যাংক থেকে উত্তোলনের সময় বা ক্ষেত্রে যদি ব্যক্তিগত শব্দটি ব্যবহার না হয় তাহলে মনে রাখবে এটি ব্যক্তিগত উত্তোলন নয়, তার মানে এটা উত্তোলন নয়, আসলে ব্যাংক থেকে নগদ টাকা কারবারের জন্য উঠানো হয়েছে। ক্লিয়ার? তাহলে আর পণ্য উত্তোলন বা এই যে এখন যে বলা আছে নগদ উত্তোলন, এটি কোথা থেকে উত্তোলন? এটি অবশ্যই হচ্ছে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করা হয়েছে। আর প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন শুধুমাত্র কে করতে পারে? মালিক। ঠিক আছে, তাহলে এই যে নগদ উত্তোলন, এই নগদ উত্তোলনের জাবেদা আমরা এখন লিখব। তাহলে আমরা মনে রাখবো সেটি হচ্ছে যে ব্যক্তিগত উত্তোলনই মূলত উত্তোলন। তাহলে ব্যাংক থেকে উত্তোলনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে কি যে ব্যক্তিগত প্রয়োজনে এই শব্দটি উল্লেখ না থাকলে সেটি আসলে উত্তোলন নয়, এটি হচ্ছে ব্যাংক থেকে নগদ উঠানো হলো কারবারের প্রয়োজনে, সেটা কিন্তু উত্তোলন নয়। তাহলে উত্তোলন কখন হবে? যখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করবে তখনই শুধুমাত্র উত্তোলন হবে। তাহলে এখন দেখো এই লেনদেনটাতে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে এই কথা বলা নাই, কিন্তু এটিও তো বলা নাই যে ব্যাংক থেকে উত্তোলন, তার মানে এটা প্রতিষ্ঠান থেকে উত্তোলন এবং প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মালিকই উত্তোলন করতে পারেন। ঠিক আছে, সেটি নগদ হোক অথবা পণ্য হোক। তাহলে এখানে দেখো নগদ উত্তোলন 2000 টাকা 20 তারিখ। তাহলে আমরা জানি এটির জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, কারণ এটি এটা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, এটি মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এই কারণে এটি হচ্ছে ডেবিট। আর কারবার থেকে নগদ টাকা চলে যাচ্ছে, নগদ সম্পদ কমে যাচ্ছে, তার নগদান হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে 2000। তারপরে দেখো 25 তারিখ, আমরা একেবারে শেষ দিকে আছি। 25 তারিখ বলছে দেখো শরীফের নিকট থেকে 10,000 টাকার একটি চেক পাওয়া গেল। ঠিক আছে, এই যে শরীফের নিকট থেকে আমরা চেক পেলাম, ঠিক আছে, তাহলে শরীফের কাছ থেকে আমরা কেন চেক পাবো? শরীফ আমাকে কেন চেক দেবে? ঠিক আছে, শরীফ আমাকে চেক দিবে কারণটা কি? শরীফের নিকট থেকে আগে আমি টাকা পেতাম, যার কাছ থেকে আমরা আগে টাকা পেতাম তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। মনে থাকবে, যদি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদেরকে টাকা দেয়, চেক দেয়, তাহলে মনে রাখবো তার কাছে আমরা টাকা পেতাম, যার কাছে আমরা টাকা পেতাম তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম কিন্তু লেখা যাবে না। তাহলে আমরা কি লিখবো এখানে? কয় তারিখ দেখো, এখানে হচ্ছে 25 তারিখ। তাহলে হচ্ছে যেহেতু আমরা চেক পাচ্ছি, নগদ নয়, তাহলে আমরা কি লিখবো? হচ্ছে ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে কত টাকা পেয়েছি আমরা? দেখো টাকা পেয়েছি হচ্ছে 10,000 টাকা। এরপর লাস্ট একদম শেষে আছে 30 তারিখে দেখো বেতন পরিশোধ বা বেতন প্রদান হচ্ছে 8,000 টাকা। তোমরা জানো
এটি একটি খরচ, বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, টাকা কত? টাকা হচ্ছে 8,000 টাকা। ওকে, তাহলে আমাদের কিন্তু জাবেদা শেষ হয়ে গেল এবং এই জাবেদা শেষ করে বা জাবেদার ভেতরে আজকে বেশ কিছু বিষয় তোমরা সম্পর্কে একদম ফুলফিল বা অ্যাকিউরেট একটি ধারণা পেয়েছো। এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, খাতায় লিখে রাখবে। ওকে ফাইন। এরপরে আমাদের আরেকটি করণীয় ছিল আজকে আছে, দেখো সেটি হচ্ছে যে সমীকরণের প্রভাব টেবুলার ছকে। ওকে, এর আগে ক্লাসে আমি কিন্তু টেবুলার ছক কেমন করে আঁকতে হবে, টেবুলার ছক কিন্তু দুইভাবে আমরা আঁকতে পারি বা দুটি পদ্ধতি, দুটি নিয়মে এই অঙ্কটি করতে পারি। একটি হচ্ছে উদ্বৃত্তকরণ করে, অর্থাৎ প্রত্যেক দিনই প্রত্যেকটি লেনদেন সংগঠিত হওয়ার পরেই আমরা সমীকরণে একটি উদ্বৃত্তকরণ করে দেখাতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে দুই দিক মিল আছে কিনা বা মিলেছে কিনা এটি করে দেখাতে পারি। আর আবার একবারে মাস শেষে যোগ বিয়োগ করেও আমরা দেখাতে পারি, প্রত্যেক দিন এটা শুধুমাত্র আমরা প্লাস মাইনাস করে রেখে দিতে পারি। তাহলে দুটিই কিন্তু সহজ এবং এটি খুবই সহজ একটি নিয়ম। তাহলে প্রথমেই যেটি আমরা করব সেটি হচ্ছে যে আগে সমীকরণের জন্য একটি ছক টানতে হবে, তোমরা জানো। তাহলে সমীকরণের ছক আমরা টেনে ফেলি, টেবুলার ছক যাকে আমরা বলছি, টেবিলের মতো দেখতে, এই কারণে টেবুলার ছক। তাহলে ছক আমরা টেনে ফেললাম, দেখো এটি হচ্ছে উপরের ছক। আর আমি যে নিয়মটিতে তোমাদের আজকে করাচ্ছি সেটি হচ্ছে যে এরকম, যে প্রত্যেকটি লেনদেন সংগঠিত হওয়ার পরে আলাদাভাবে উদ্বৃত্তকরণের প্রয়োজন এখানে পড়বে না, অর্থাৎ একেবারে মাস শেষে শুধুমাত্র যোগ বিয়োগ করে আমরা উদ্বৃত্তকরণটা করে ফেলতে পারি। এটি করলে যেটি হয় এটি খুবই সহজ। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে প্রত্যেক দিনই প্রত্যেকটি লেনদেনের পরেই যোগ বিয়োগ করতে হচ্ছে না, যার ফলে সময় কম লাগবে, দাগ ছক টানতে কম সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যেটি করব কি, আর কি উপরে এরকম একটা ছক আমরা টেনে নিব। ঠিক আছে, এরপরে করব কি, আমরা লেনদেন কয়টি দেওয়া আছে এটা গুনে নিব। তাহলে লেনদেন দেখো কয়টি দেওয়া আছে, দেখো আমরা যদি গুনি তাহলে লেনদেন আছে হচ্ছে, তাহলে দেখো আমাদের অঙ্কের মধ্যে 9টি লেনদেন রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমেই আমরা এখানে 9টি দাগ টেনে নিতে পারি। আমরা দেখো প্রত্যেকটি লেনদেনের জন্য একটি করে দাগ যদি আমরা টেনে নেই তাহলে আমাদের উপস্থাপনটা সহজ হবে, সুন্দর হবে এবং একটির সাথে আরেকটি মিশে যাবে না, যাকে বলে প্রাঞ্জল হবে আর কি। দেখো এখানে তাহলে আমরা এভাবে করে 9টি ঘর টেনে নিয়েছি। এরপরে উপরে যে ঘরটি আছে দেখো, এই ঘরে আমরা বাম দিকে অল্প একটু জায়গা রেখে একটি ঘর টানি, যেটাকে আমরা তারিখের ঘর বলি। আর ডান দিকে আমরা এক স্কেল মতো জায়গা রাখবো, যেটাকে আমরা মন্তব্যের ঘর বলে থাকি। এরপরে মাঝে একটি ঘর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মাঝে একটি বড় ধরনের মাঝে ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটাকে যদি আমরা 8টি ভাগে ভাগ করব এমনটি চিন্তা করি, ওকে ফাইন, ভালো করে বোঝার চেষ্টা করো। মাঝে যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকুকে আমরা যদি মনে করি যে 8টি সমান অংশে বিভক্ত করব, এটা মনে মনে চিন্তা করি এবং আমরা যদি করি, খেয়াল করো আমরা এভাবে করে দাগ টানলাম। এর অর্থ হচ্ছে এরকম, এর অর্থ হচ্ছে এরকম যে এই দিকে, অর্থাৎ এই যে বাম দিকে যে ফাঁকা একটু বড় জায়গা রেখেছি আর ডান দিকে দেখে একটু ছোট জায়গা রেখেছি, তাহলে আমরা মনে করব এখানে হচ্ছে 5টি ঘর, এখানে হচ্ছে 3টি ঘর। ওকে, তাহলে আমাদের অনুমানটা হবে, অ্যাজাম্পশনটা হবে এরকম যে টোটাল ঘরটি ছিল কিন্তু 8টি ঘরের জন্য, তাহলে এখানে 5টি ঘর, এখানে হচ্ছে 3টি ঘরের মতো অনুমান করে আমরা জায়গা রেখেছি। এরপরে উপর দিয়ে আমরা একটি দাগ এভাবে টানবো, এখান থেকে এভাবে একটি দাগ টানবো, দেখো টেনেছি। এরপরে এখানে আমি লিখবো হচ্ছে তারিখ। ওকে, এটা হচ্ছে আমাদের এ মানে তোমরা জানো সেটি হচ্ছে সম্পদ। ঠিক আছে, অ্যাসেট বা সম্পদ এখানে লিখে নিতে পারো। এখানে সমান, এখানে দেখো আমরা বললাম যে 3টি ঘরের মতো জায়গা রয়েছে, তোমরা একটি ঘর এখানে টেনে নিবে এবং এটি কিন্তু হচ্ছে মূলধনের ঘর বা মালিকানা সত্ত্বের ঘর। এটা হচ্ছে এল, দেখো এটা হচ্ছে লাইবিলিটিস বা দায়, তোমরা জানো। আর যোগ এটা হচ্ছে ওই বা মালিকানা সত্ত্ব। ওকে, মালিকানা সত্ত্ব। ওকে, তাহলে এটি হচ্ছে ওইয়ের ঘর, এখানে আমরা প্রথমে লিখে নিই হচ্ছে মূলধন, আর এটা হচ্ছে মন্তব্যর ঘর। ঠিক আছে, এখানে আমরা লিখব হচ্ছে হিসাব সমীকরণে প্রভাব, হিসাব সমীকরণে প্রভাব। ওকে, বন্ধনের ভিতরে আমরা লিখব হচ্ছে টেবুলার ছক, টেবুলার ছক। ঠিক আছে,
তাহলে দেখো আমাদের কাজ শুরু হয়ে গেল। তাহলে প্রথমে আমরা কি করলাম, পুরো পৃষ্ঠাটাকে আমরা উপরে একটা বড় দাগ টানলাম, এরপরে কি করলাম, যে কয়টি লেনদেন আছে গুনে নিলাম, গুনে সেই কয়টি দাগ আমরা এখানে টেনে নিয়েছি। ঠিক আছে, ছক টেনে নেওয়ার পরে আমরা কি করলাম, এই যে বাম দিকে হাফ স্কেল মতো জায়গা রাখলাম, ডান দিকে এক স্কেল মতো জায়গা রাখলাম, এরপরে মাঝে যে ঘরটুকু ছিল সেটুকু আমরা কি করলাম 8টি ভাগে ভাগ করলাম, এটা আনুমানিক। এরপরে কি করলাম, পুরো ঘরটিকে 8টি ভাগে ভাগ করে বাম দিকের অংশটিতে আমরা যে ফাঁকাটা সম্পদের যে ঘরটা আমরা টেনেছি, সম্পদ লিখবো যেখানে, আমরা ধরে নিয়েছি, অনুমান করেছি এখানে 5টি জায়গা হবে বা 5টি ঘর হবে। আর দায় যেখানে আছে দেখো এল এর নিচে যে আছে যে জায়গাটুকু, মনে করলাম এখানে 2টি, আর মালিকানা সত্ত্বের 1টি ঘর, সেটি হচ্ছে মূলধন। এটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে, অঙ্ক করতে করতে অনেক দক্ষ হয়ে যাবে, তখন কিন্তু লেনদেন পড়েই সম্পদের দিকে কয়টি ঘর হবে এটি কিন্তু তুমি অনুমান করতে পারবে এবং অ্যাকুরেটলি প্রথমেই কিন্তু সম্পদের দিকে ঘর টানতে সক্ষম হবে। আর দায়ের দিকে খুবই সহজ দাগ টানা, কারণ নর্মালি একটা অঙ্কের ভিতরে দায় 2টি থাকতে পারে, একটি হচ্ছে ঋণ, একটি হচ্ছে প্রদেয় হিসাব। তো আমরা দেখছি যে এই অঙ্কে কিন্তু আমি যে অঙ্কটি তোমাদের করাচ্ছি এই অঙ্কে কিন্তু ঋণের কোনো অপশান দেয়নি বা ঋণ নেই। তাহলে দায়ের দিকে নিশ্চিত যে একটি ঘর হবে সেটি প্রদেয় হিসাব। আর সম্পদের দিকে যেহেতু অঙ্ক আমাদের করা হয়ে গেছে অলরেডি, আমরা জাবেদা করে ফেলেছি, তার মানে কয়টি সম্পদ আছে তা কিন্তু দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আগেই আমরা সম্পদের দিকে ঘর টানতে পারি। অথবা তোমার যদি মনে হয় যে জাবেদা তো আমরা সবসময় করি না, জাবেদা ছাড়াও তো আমরা সমীকরণের প্রভাব দেখাতে পারি, সেক্ষেত্রে আমরা কি করব, মনে করব যে এখানে 5টি ঘর হবে। কয়টি ঘর হবে? 5টি ঘর হবে সম্পদের দিকে, সুতরাং সেই অনুপাতে আমরা কাজ শুরু করব। দেখো আমি কেমনটি করি, মনে করলাম আমি জানি না কয়টি সম্পদ আছে, কিন্তু ম্যাক্সিমাম 5টি ঘর হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ইভেন বলা যায় 99% ক্ষেত্রেই সর্বোচ্চ 5টি ঘর হতে পারে সম্পদের দিকে বা হয়ে থাকে। আবার হ্যাঁ, ব্যতিক্রম থাকবে না এমনটি নয়, ব্যতিক্রম আছে, থাকতে পারে 6টি 7টি, সেক্ষেত্রে ভিন্নতা আছে। তাহলে আমরা মনে করলাম যে 5টি ঘর হবে এমনটি ভেবে আমাদের অ্যাক্টিভিটি আমরা শুরু করছি। তাহলে 1 তারিখে দেখো, প্রথমে এখানে আমরা তারিখ লিখব 2019 মার্চের 1 তারিখ। ওকে, তাহলে প্রথমেই আছে দেখো, নগদ 2 লক্ষ টাকা ও 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তোমরা জানো যে প্রত্যেকটি লেনদেন সমীকরণকে প্রভাবিত করে সমানভাবে। ঠিক আছে, তাহলে নগদ টাকা কারবার এসেছে, আসবাবপত্র এসেছে, তার সাথে মূলধনও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ টাকা হচ্ছে সম্পদ, তাহলে আমরা এখানে লিখব নগদ, তার সাথে নগদ বৃদ্ধি পেয়েছে কত টাকা? 2 লক্ষ টাকা। তারপর দেখো আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে কত টাকা? আসবাবপত্র দেখো বৃদ্ধি পেয়েছে হচ্ছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে 30,000 টাকা। ঠিক আছে, এরপরে যেটি হয়েছে সেটি হচ্ছে মূলধন বৃদ্ধি পেয়েছে হচ্ছে 2,30,000 টাকা। আমরা মন্তব্যের ঘরে লিখব হচ্ছে মূলধন আনায়ন, মূলধন আনায়ন। ওকে, তাহলে দেখো মন্তব্য কিন্তু লিখে ফেললাম। এরপরে একটা জিনিস এখানে খেয়াল করে, একটি কৌশল দেখো, আমি কিন্তু আসবাবপত্র লিখে এভাবে একটা দাগ দিয়ে দেইনি। দেখো আমি যদি এখানে দাগটা দিয়ে দিতাম তাহলে কি হতো, যদি পরে আর কোনো সম্পদ নিচে না থাকতো তাহলে এই ঘরটা ফাঁকা হয়ে যেত। কারণ আমরা বলেছি 5টির মতো জায়গা রেখে আমরা কাজ করব, কিন্তু 5টি আছে অ্যাকুরেট এমনটি তো আমি বলতে পারছি না। যদি তুমি দক্ষ হয়ে যাও, তুমি তখন অঙ্ক পড়ে পুরোটা সম্পদ বের করে ফেলবে, তখন ভিন্ন কথা, তখন যে কয়টি সম্পদ আছে তুমি শুধু সেই কয়টি ঘর টেনে নিতে পারো। তো এখন যেহেতু আমরা জানি না মনে করেই আমি করছি, সুতরাং আমরা কি করলাম, আরেকটি সম্পদ যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসছে, নতুন কোনো সম্পদ, এ দুটো ব্যতীত আর কোনো সম্পদ যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না, সম্পদের দিকে আর কোনো ঘর টানছি না। ওকে ফাইন। এরপরে দেখো 3, করিমের নিকট থেকে 10% বার্তায় পণ্য ক্রয় 20,000 টাকা, এটি তোমরা করে ফেলেছো। ক্রয় করলেই মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কারণ এটা খরচ। ঠিক আছে, তাহলে মূলধনের ঘরে দেখো যে মালিকানা সত্ত্বে যে ঘর আছে সেখানে কি করলাম আমরা 18,000 টাকা কি করলাম, বিয়োগ করলাম। আর এটি কারবারি বাট্টা তোমরা জানো যে বাদ দিয়ে আমরা কি করলাম 18,000 টাকা মাইনাস করলাম। আর ধারে ক্রয় করলে কি হয়েছিল, প্রদেয় হিসাব বৃদ্ধি পায়। প্রদেয় হিসাব হচ্ছে দায়, তাহলে আমরা এখানে লিখলাম দায়ের দিকে একটি ঘর হলো কি প্রদেয় হিসাব, যেটি বৃদ্ধি পেয়ে গেল কত টাকা, 18,000 টাকা। এখানে আমরা লিখবো হচ্ছে ক্রয় হিসাব। তাহলে দেখো আমরা কিন্তু এটি সহজেও করে ফেললাম। তাহলে দেখলাম কি যে সমীকরণের একদিকেই কি হয়েছে, যোগ হয়েছে, আর একদিকে একই পাশে যোগ হয়েছে আর কি হয়েছে, বিয়োগ হয়েছে। এরপরে দেখো, এরপরে 5 তারিখ যদি আমরা দেখি, তাহলে 5 তারিখে কি আছে দেখো, ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো 5,000 টাকা। ঠিক আছে, তার মানে আমি একটু আগে বলেছি ব্যাংকে হিসাব খুললে ব্যাংক হিসাব নামে একটি সম্পদ
বৃদ্ধি পায় বা সৃষ্টি হয়। দেখো তাহলে আমাদের সম্পদের দিকে একটি নতুন সম্পদ ব্যাংক হিসাব নামে একটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাংক হিসাব নামের একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে কত টাকা? 5,000 টাকা। আর নগদ নামের একটা সম্পদ কি হচ্ছে? হ্রাস পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে 5,000 টাকা। ওকে, খেয়াল করো আমরা এবার দেখো মন্তব্যের ঘরে কিছু আমি লিখছি না, মনে রাখবো আমরা যখন মূলধনের ঘরে কোনো টাকা বসবে, মূলধন পরিবর্তিত হবে বা মালিকানা সত্ত্ব পরিবর্তিত হবে, তখনই শুধু আমরা মন্তব্যের ঘরে লিখব। এরপরে দেখো, এরপর আছে 8 তারিখ আছে। দেখো 8 তারিখ কি ছিল? দেখো পণ্য বিক্রয় 30,000 টাকা, যার 10,000 টাকা ধারে। ঠিক আছে, তাহলে প্রথমেই আসি আমরা, বিক্রি করলে আয় হয়, আয় হলে কি হয়? মূলধন বৃদ্ধি পায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা প্রথমেই যে কি করব, কত টাকার পণ্য বিক্রয়? 30,000 টাকা, তাহলে 30,000 টাকা মালিকানা সত্ত্বে এসে আমরা যোগ করব। ঠিক আছে, এরপরে দেখো নগদ পেয়েছি 20,000 টাকা, তাহলে নগদের সাথে 20,000 টাকা নগদ সম্পদ বৃদ্ধি। আর ধারে হচ্ছে 10,000 টাকা, ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে কি লিখলাম? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব নামের একটি সম্পদ আমাদের বৃদ্ধি পেয়ে গেল হচ্ছে 10,000 টাকা। ওকে, এখানে আমরা কি লিখবো? মন্তব্যের ঘরে আমরা লিখবো হচ্ছে বিক্রয় হিসাব। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আছে কয় তারিখ? এরপরে আছে দেখো হচ্ছে 12 তারিখ। 12 তারিখ আছে করিমের 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করা হলো। 12 তারিখ, তাহলে করিমের 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করা হলো। প্রথম কথা হচ্ছে 9,500 টাকা যদি কখনো নগদ টাকা পাওয়া যায়, নগদ টাকা পরিশোধ করা হয়, তাহলে নগদের টাকা আগে করে ফেলি আমরা। তাহলে দেখো কত টাকা পরিশোধ করেছি আমরা? 9,500 টাকা। তাহলে 9,500 টাকা আমরা কি করলাম? নগদ থেকে আমরা কি করলাম? বিয়োগ দিলাম, নগদ টাকা চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা ছাড় পেয়েছি কত টাকা? আমরা বাট্টা পেয়েছি কত টাকা? বাট্টা পেয়েছি আমরা 500 টাকা। এটা আমাদের আয়, প্রাপ্ত বাট্টা আমাদের কি? আয়। আয় কোথায় যায়? আয় হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়। আর আমি কত টাকা দেনা পরিশোধ করেছি? দেনা পরিশোধ করেছি 10,000 টাকার, তাহলে প্রদেয় হিসাব থেকে 10,000 টাকা বিয়োগ গেল। এখানে লিখবো হচ্ছে প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা। এরপরে দেখো আছে 17 তারিখ। ঠিক আছে, 17 তারিখ দেখো পুরাতন আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা। একটু আগে আমি বলেছি তোমাদেরকে যে পুরাতন আসবাবপত্র বিক্রয়, পুরাতন যে কোনো সম্পত্তি বিক্রয়, এটি কিন্তু আয় নয়, এটি মূলত হচ্ছে প্রাপ্তি। তাহলে দেখো নগদ টাকা পাচ্ছি আমি 5,000 টাকা, নগদের সাথে 5,000 টাকা যোগ। আর আসবাবপত্র আমার হ্রাস পেয়ে যাচ্ছে, আসবাবপত্র আমার কমে যাচ্ছে, এই কারণে আসবাবপত্র থেকে 5,000 টাকা, আসবাবপত্র জাতীয় সম্পদ থেকে আমার 5,000 টাকা বিয়োগ। তাহলে কি হয়েছে? দেখো সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর একটি সম্পদ কি হয়েছে? হ্রাস পেয়েছে। এরপরে দেখো 20 তারিখ আছি আমরা। 20 তারিখে বলছে নগদ উত্তোলন 2,000 টাকা। মালিক নগদ বা পণ্য যাই উত্তোলন করুন না কেন, উত্তোলন করলেই সেটি মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ বা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। কত টাকা? 2,000 টাকা। উত্তোলন সবসময় মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এটা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে আমরা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করলাম। ঠিক আছে, আর কারবার থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তাই নগদ থেকে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, এখানে আমরা মন্তব্যের ঘরে লিখবো হচ্ছে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব। শিক্ষার্থী বন্ধু আর দুটি মাত্র লেনদেন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে 25 তারিখ। ওকে, শরীফের নিকট থেকে 10,000 টাকার একটি চেক পাওয়া গেল। তো চেক যদি আমরা পাই, তাহলে আমাদের জানি যে ব্যাংক হিসাব বৃদ্ধি পায়, তাহলে ব্যাংক হিসাব সম্পদ, তাহলে ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পাবে কত টাকা? 10,000 টাকা। আর শরীফ প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাব নামক সম্পদটি কি হবে? 10,000 টাকা হ্রাস পাবে। দেখো তাহলে কি হয়েছে? ব্যাংক নামক সম্পদটি বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য হিসাব নামক সম্পদটি হ্রাস পেয়েছে। এরপরে লাস্ট 30 তারিখ আছে, দেখো সেটি হচ্ছে বেতন পরিশোধ। ঠিক আছে, বেতন পরিশোধ কত টাকা? 8,000 টাকা। বেতন হচ্ছে খরচ, খরচ হলে মালিকানা সত্ত্ব কি হয়? হ্রাস পায়। তাহলে মালিকানা সত্ত্ব থেকে 8,000 টাকা বিয়োগ। আর নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে নগদ থেকে 8,000 টাকা বিয়োগ। এখানে আমরা লিখবো মন্তব্যের ঘরে কি লিখবো? বেতন হিসাব। ওকে, এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটি করব আর কি, আমরা এভাবে একটি দাগ দিব সব নিচে, এবং এখানে এই সমান এই মাঝের দাগটি শুধু টানবো। টানার পরে কি করব? প্রত্যেকটি ঘর আমাদের কিন্তু এখানে প্রত্যেকটি ঘর কি করতে হবে? যোগ বিয়োগ করে নিচে নামাতে হবে। প্রত্যেকটি ঘর যদি আমরা যোগ বিয়োগ করে নামাই, এখানে প্রত্যেকটি ঘর যোগ বিয়োগ করার পর দুই সাইড যোগ করলে আমাদের দুই পার্শ্ব কি হবে? মিলে যাবে। এটি মূলত হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব, এবং অবশ্যই কিন্তু নিচের এগুলো যোগ করে দুই পার্শ্ব মিলিয়ে দেখাতে হবে।
এবং অবশ্যই মিলে যাবে। যদি না মিলে তাহলে বুঝতে হবে তোমার এই প্রভাব দেখানো কোনো না কোনো লেনদেনে ভুল হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের একটি ক্লাস, খুবই পরিপূর্ণ একটি ক্লাস। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখেছো এবং আমি যা বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো। তো আবার নেক্সট ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ।